আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো সুস্থ আছি। আজকে আমরা যে অধ্যায়টা পড়বো অধ্যায়টার নাম হচ্ছে শ্বাসক্রিয়া এবং শ্বসন। আমাদের বোটানি অত্যন্ত সহজ, জুলজির অত্যন্ত সহজ এবং মজাদার একটা চ্যাপ্টার হচ্ছে আমাদের এই শ্বাসক্রিয়া ও শ্বসন। এই অধ্যায়ে আমাদের যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আমরা আজকে দেখবো, শুনবো, জানবো, বুঝবো এবং সহজ করে পড়বো এমন ভাবে যেন এইচএসসি পরীক্ষা এখান থেকে যদি বেশি না একটার মতো এমসিকিউ আসতে পারে বা এমনকি দুইটা এমসিকিউ আসতে পারে। যদি আসে আমরা যেন অ্যান্সার করতে পারি। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি শ্বাসক্রিয়া ও শ্বসন। এখন দেখো আমাদের হচ্ছে শ্বসনতন্ত্রের কোন অংশে অলফ্যাক্টরি কোষ থাকে বলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে যে শ্বসনতন্ত্রের কোন অংশে আমাদের অলফ্যাক্টরি কোষ থাকবে। আমাদের হচ্ছে শ্বসন তন্ত্রকে তিনটা জায়গায় ভাগ করা যায়। আমাদের শ্বসন তন্ত্রকে কয়টা ভাগে ভাগ করা যায়? এই যে শ্বসন তন্ত্র আছে এই শ্বসন তন্ত্রকে কয়টা ভাগে ভাগ করা যায়? শ্বসন তন্ত্রকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? এই যে আমাদের হচ্ছে শ্বসন তন্ত্র বা ইংরেজিতে এটাকে বলি হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমকে আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করতে পারি। শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটা। কি কি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, একটা কি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, একটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, 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 বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। দুই নম্বর হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, আর হচ্ছে শ্বসন অঞ্চল। তিনটা অঞ্চলে হচ্ছে যে আমরা এই শ্বসন তন্ত্রকে ভাগ করতে পারি। তিনটা অঞ্চলে আমাদের হচ্ছে শ্বসন তন্ত্রকে কি করা যায়? ভাগ করা যায়। তো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে আমাদের হচ্ছে পাঁচটা নাম আমাদের রয়েছে। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে এক নম্বর হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, নাকের যে ফুটাটা, যেই ফুটাটা দিয়ে হচ্ছে যে আমাদের নাকের ভেতর বাতাস প্রবেশ করে। সম্মুখ নাসারন্ধ্রের পর দুই নম্বর বিষয় আসে কি আমাদের? এক নম্বর আসে সম্মুখ নাসারন্ধ্র, দুই নম্বর আসে নাসা গহ্বর, তারপর আসে পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানা, নাসা গহ্বর, দুই নম্বরে আসে নাসা গহ্বর, তিন নম্বরে আসে হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানা, পশ্চাৎ নাসারন্ধ্র বা ইংরেজিতে বলা হয় হচ্ছে কোয়ানা। পশ্চাৎ নাসারন্ধ্র বা ইংরেজিতে কি বলা হয়? কোয়ানা বলা হয়। চার নম্বর যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের নাসা গলবিল আর ছয় নম্বরের ষড়যন্ত্র, নাসা গলবিল আর ছয় নম্বরে হচ্ছে আমাদের পাঁচ নম্বরে কি? পাঁচ নম্বরে হচ্ছে ষড়যন্ত্র। ওকে, তো এই হচ্ছে আমাদের বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চলের কথা। এখন হচ্ছে এই যে বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে যে অংশগুলো আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঞ্চল হচ্ছে এই নাসা গহ্বর, আরেকটা হচ্ছে এই ষড়যন্ত্র। এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। নাসা গহ্বরের ক্ষেত্রে যে কথাটা মনে রাখবা, এই নাসা গহ্বরের মধ্যে আমাদের হচ্ছে অলফ্যাক্টরি কোষ থাকে, অলফ্যাক্টরি কোষ থাকে। এই অলফ্যাক্টরি কোষটা আমাদের কি করে? ঘ্রাণ সংবেদে সাহায্য করে। অলফ্যাক্টরি কোষ কি করতে সাহায্য করে? ঘ্রাণ সংবেদে সাহায্য করে। অলফ্যাক্টরি কোষ থাকে, যেটা অলফ্যাক্টরি কোষ থাকে। এই অলফ্যাক্টরি কোষটা আমাদের কি করে? ঘ্রাণ সংবেদে সাহায্য করে। অলফ্যাক্টরি কোষ থাকে, এই অলফ্যাক্টরি কোষ হচ্ছে আমাদের ঘ্রাণ সংবেদে সাহায্য করে। ঘ্রাণ সংবেদে সাহায্য করে। অলফ্যাক্টরি কোষ কিসে সাহায্য করে? ঘ্রাণ সংবেদে সাহায্য করে। আরেকটা থাকে হচ্ছে যে আমাদের মিউকাস কোষ। আরেকটা কি থাকে? আরেকটা হচ্ছে থাকে আমাদের মিউকাস সেল এবং হচ্ছে সিলিয়ারি সেল। মিউকাস সেল হচ্ছে আমাদের এরা কাজ কি? এরা আঠালো ঘন মিউকাস ক্ষরণ করে। মিউকাস সেলের কাজ কি? মিউকাস সেলের কাজ হচ্ছে আঠালো ঘন মিউকাস ক্ষরণ, আঠালো এবং হচ্ছে ঘন মিউকাস ক্ষরণ, আঠালো ও ঘন মিউকাস ক্ষরণ, আঠালো এবং ঘন মিউকাস ক্ষরণ, আঠালো ঘন হচ্ছে মিউকাস ক্ষরণ। এটা এক নম্বর পয়েন্ট। আর সিলিয়ারি কোষের কাজ কি? চুলের মতো নরনশীল সিলি এই জায়গায় থাকে, চুলের মতো নরনশীল সিলি এখানে থাকে, চুলের মতো নরনশীল সিলিয়া, চুলের মতো নরনশীল সিলিয়া, চুলের মতো নরনশীল সিলিয়া, চুলের মতো নরনশীল হচ্ছে আমাদের সিলিয়া, চুলের মতো নরনশীল কি থাকে? সিলিয়া থাকে। সেই পুরো জিনিসটা হচ্ছে মিউকোসিলিয়ারি ব্যারিয়ার। এদেরকে একসাথে কি বলি আমরা? এদেরকে একসাথে বলি হচ্ছে আমরা মিউকোসিলিয়ারি ব্যারিয়ার, মিউকোসিলিয়ারি ব্যারিয়ার, মিউকোসিলিয়ারি ব্যারিয়ার, মিউকোসিলিয়ারি ব্যারিয়ার, মিউকোসিলিয়ারি ব্যারিয়ার। ঠিক আছে, মিউকোসিলিয়ারি ব্যারিয়ার বলা হয়। আর এই যে ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রটার মধ্যে আমাদের 9টা তরুণস্থি থাকে, 9টা
তরুণাস্থি নিয়ে এই ষড়যন্ত্রটা গঠিত। 9টা তরুণাস্থি থাকে। কয়টা তরুণাস্থি থাকে এই ষড়যন্ত্রের মধ্যে? 9টা তরুণাস্থি হচ্ছে এই ষড়যন্ত্রের মধ্যে থাকে। আমরা তরুণাস্থি নিয়ে একটু পরে পড়বো, আগে আমাদের হচ্ছে এই জায়গাটা হচ্ছে শেষ হোক, এই জায়গাটা আগে আমাদের হচ্ছে শেষ হোক। আসো তাহলে আমরা হচ্ছে প্রথম যে প্রশ্ন, শ্বসনতন্ত্রের কোন অংশ অলফ্যাক্টরি কোষ থাকে, এটার অ্যান্সার আমরা জানি। উত্তর কি? উত্তর হচ্ছে নাসা গহ্বর। উত্তর কি? উত্তর হচ্ছে নাসা গহ্বর অ্যান্সার। তারপরে প্রশ্ন হচ্ছে আমাদের, শব্দ সৃষ্টি করে কে? শব্দ সৃষ্টি করবে এই ল্যারিংস বা ষড়যন্ত্র। ল্যারিংস বা ষড়যন্ত্র। ল্যারিংস, ল্যারিংস বা ষড়যন্ত্র। ল্যারিংস, ল্যারিংস, ল্যারিংস বা ষড়যন্ত্র। ল্যারিংস বা ষড়যন্ত্র। ল্যারিংস বা ষড়যন্ত্র। ল্যারিংস বা ষড়যন্ত্র। ল্যারিংস বা ষড়যন্ত্র হচ্ছে যে আমাদের কি করে, যে এরা শব্দ তৈরি করে। এরা কি তৈরি করে? শব্দ তৈরি করে। ল্যারিংস বা ষড়যন্ত্র। তাহলে হচ্ছে এই যে ষড়যন্ত্র নিয়ে তাহলে কথা আমাদের আসবে, যেটা যে ষড়যন্ত্র। ষড়যন্ত্র, ষড়যন্ত্রের মধ্যে হচ্ছে আমাদের 9টা তরুণাস্থি আছে। কয়টা তরুণাস্থি? 9টা তরুণাস্থি। এই 9টা তরুণাস্থির মধ্যে কেউ আছে জোড়, কেউ আছে বিজোড়। 9টা তরুণাস্থির মধ্যে 3টা হচ্ছে জোড় আর 3টা হচ্ছে বিজোড়। 3টা জোড় আর 3টা হচ্ছে বিজোড়। 3টা জোড় আর 3টা কি? বিজোড়। 3টা জোড় আর 3টা কি? বিজোড়। 3টা থেকে জোড় আর 3টা থেকে কি? বিজোড়। এখন 3টা জোড় আর 3টা বিজোড়ের মধ্যে আমাদের বিজোড়গুলো হচ্ছে মনে রাখবে ইটিসি। ইটিসি হচ্ছে এপিগ্লটিস, এপিগ্লটিস। তারপর আসে হচ্ছে টি দিয়ে থাইরয়েড, থাইরয়েড। আর সি দিয়ে হচ্ছে ক্রিকয়েড, 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 কি? ক্রিকয়েড। ওকে। আর জোরের মধ্যে হচ্ছে আমাদের আছে অ্যারিটিনয়েড, অ্যারিটিনয়েড, কর্নিকুলেট আর কিউনিফর্ম, কর্নিকুলেট এবং আসে হচ্ছে কিউনিফর্ম। আর এটা কি আসে? কিউনিফর্ম। তাহলে হচ্ছে জোড় আর বিজোড়ের কথা গেল, এখানে আমরা অ্যান্সারটা বুঝতে পারলাম। এখন আসা যাক হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস অবস্থিত। এই এপিগ্লটিসটা হচ্ছে আমরা কোথায় পেয়েছি, যে দেখি তো। এপিগ্লটিস পেলাম ষড়যন্ত্র বা ল্যারিংসের অংশ। ষড়যন্ত্র বা ল্যারিংসের অংশ হিসেবে আমরা কাকে পাইলাম? এপিগ্লটিসকে পাইলাম। এপিগ্লটিসটা কিসের অংশ? ষড়যন্ত্র বা ল্যারিংসের অংশ। ষড়যন্ত্রের সকল তরুণাস্থি হায়ালিন তরুণাস্থি এক্সেপ্ট এপিগ্লটিস। মনে রাখো যে ষড়যন্ত্রের সকল তরুণাস্থি, ষড়যন্ত্রের সকল তরুণাস্থি, সকল তরুণাস্থি, ষড়যন্ত্রে যত তরুণাস্থি আছে সকল তরুণাস্থি আমাদের হচ্ছে হায়ালিন তরুণাস্থি। সকল তরুণাস্থি হচ্ছে আমাদের হায়ালিন তরুণাস্থি। সকল তরুণাস্থি হচ্ছে হায়ালিন তরুণাস্থি এক্সেপ্ট, এক্সেপ্ট এপিগ্লটিস, এক্সেপ্ট এপিগ্লটিস, এক্সেপ্ট এপিগ্লটিস, এক্সেপ্ট এপিগ্লটিস। ষড়যন্ত্রের সকল তরুণাস্থি আমাদের কেমন? হায়ালিন তরুণাস্থি এক্সেপ্ট এপিগ্লটিস। ওকে। আসে এবার সামনের দিকে যাই, যে ভোকাল কর্ডের সংখ্যা কতটি? ভোকাল কর্ডের সংখ্যা কতটি? ভোকাল কর্ড বা স্বররজ্জু, ভোকাল কর্ড বা স্বররজ্জু, ভোকাল কর্ড বা স্বররজ্জু। এটার অ্যান্সারটা চেঞ্জ হয়েছে। আগের বইগুলোতে যা ছিল আর এখনকার বই টোটালি ডিফারেন্ট এসেছে, নতুন এডিশনের বই আপডেট হয়েছে। এই স্বররজ্জু কয়টা আমাদের? স্বররজ্জু হচ্ছে 4টা। স্বররজ্জু কয়টা? স্বররজ্জু হচ্ছে 4টা। 4টা স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে। এর মধ্যে হচ্ছে তাহলে স্বররজ্জু বা ভোকাল কর্ড কয়টা? স্বররজ্জু বা ভোকাল কর্ড হচ্ছে 4টা। এর মধ্যে হচ্ছে ট্রু বা প্রকৃত, ট্রু বা প্রকৃত কয়টা? 2টা। আর হচ্ছে ফলস বা অপ্রকৃত কয়টা? ফলস বা অপ্রকৃত হচ্ছে আমাদের 2টা। ফলস বা অপ্রকৃত হচ্ছে কয়টা? 2টা। তাহলে হচ্ছে সত্য মিথ্যার হিসাব আমরা এই জায়গায় পেয়ে গেলাম। সত্য মিথ্যার হিসাব এই জায়গায় পেয়ে গেলাম। এবার আসা যাক হচ্ছে যে আমাদের সামনের দিকে যদি আমরা যাই, শ্বসন বৃক্ষের কোন অংশে গ্যাস বিনিময় হয়? আমাদের শ্বসন বৃক্ষ বা রেসপিরেটরি ট্রিটা সম্পর্কে আমাদের জানতে হবে। খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে এই ট্রাকিয়া বা শ্বাসনালী থাকে। ট্রাকিয়া বা শ্বাসনালী আছে। কি আছে আমাদের? ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালীটা হচ্ছে আমাদের সি শেপড। ট্রাকিয়া বা শ্বাসনালীটা হচ্ছে আমাদের সি শেপড। 15 থেকে 20টি সি শেপ, 15 থেকে 20টি হায়ালিন তরুণাস্থি দিয়ে গঠিত। সি শেপ 15 থেকে 20টি হায়ালিন তরুণাস্থি নির্মিত। সি শেপ 15 থেকে 20টি হায়ালিন তরুণাস্থি নির্মিত। সি শেপ 15 থেকে 20টি হায়ালিন তরুণাস্থি নির্মিত। ওকে। এই যে ট্রাকিয়া বা শ্বাসনালী আছে, এইটা ভেঙে আমাদের প্রাইমারি ব্রঙ্কাস তৈরি করে। এটা ভেঙে কি তৈরি করে? প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস তৈরি হয়। প্রাইমারি ব্রঙ্কাস। এই প্রাইমারি ব্রঙ্কাসটা কোথায় যায়?
এই প্রাইমারি ব্রঙ্কাসটা হচ্ছে ফুসফুসে যায়। এই প্রাইমারি ব্রঙ্কাসটা কোথায় যায়? এই প্রাইমারি ব্রঙ্কাসটা হচ্ছে ফুসফুসে যায়। তারপর এই যে আমাদের প্রাইমারি ব্রঙ্কাস আছে, এই প্রাইমারি ব্রঙ্কাস ভাগ হয়ে আমাদের হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস তৈরি করে। সেকেন্ডারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস বা এই সেকেন্ডারি ব্রঙ্কাসের আরেকটা নাম হচ্ছে আমাদের লোবার ব্রঙ্কাস। লোবার ব্রঙ্কাস, কারণ ফুসফুসের ভেতর যে লোব আছে সেই লোবের মধ্যে যায়। ফুসফুসের ভেতর কি আছে? লোব আছে। ডান ফুসফুসে 3টা লোব, বাম ফুসফুসে 2টা লোব। ফুসফুসের যে লোব আছে সেখানে যায়। তাহলে হচ্ছে যে এরা কোথায় যায়? এরা ফুসফুসের লোবে যায়। এরা হচ্ছে ফুসফুসের লোবে যায়। ফুসফুসের কোথায় যায়? ফুসফুসের হচ্ছে লোবে যায়। এদেরকে কি বলি আমরা? এদেরকে বলি হচ্ছে লোবার ব্রঙ্কাস বলি। তারপর আসে হচ্ছে আমাদের টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস বা এরা হচ্ছে এই প্রতিটা লোবের ভেতর যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টে যায়। তাই এদের আরেকটা নাম হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাস। তাই এদের আরেকটা নাম কি? সেগমেন্টাল ব্রঙ্কাস। এদের আরেকটা নাম সেগমেন্টাল ব্রঙ্কাস। এরা হচ্ছে ফুসফুসের সেগমেন্টে যায়। ফুসফুসের কোথায় যাবে? ফুসফুসের সেগমেন্টে যায়। ফুসফুসের সেগমেন্টে যায়। ফুসফুসের সেগমেন্টে যায়। ফুসফুসের কোথায় যাবে? ফুসফুসের সেগমেন্টে যাবে। তারপর আমাদের হচ্ছে যে ব্রঙ্কাসগুলো আর ভাগ হইতে পারে না, আর ভাগ হইলে তার নামে ব্রঙ্কাস থাকে না, তার নাম হয়ে যায় ব্রঙ্কিওল। কি হয়ে যায়? ব্রঙ্কিওল। তাহলে সে কোন ব্রঙ্কিওলে যাবে? সে একদম হচ্ছে যে আমাদের পেছনে যে ব্রঙ্কিউলটা আছে সেই ব্রঙ্কিউলের মধ্যে, সরি আমাদের একদম ব্রঙ্কিউলটা, এখানে ব্রঙ্কিউল তৈরি হবে। ব্রঙ্কাসটা ভাগ হয়ে ক্ষুদ্র চিকন নালী তৈরি করে, যেটাকে বলি ব্রঙ্কিউল। এই ব্রঙ্কিউলটা হচ্ছে যে আমাদের কোথায় যায়? নাম কি হয়? এই ব্রঙ্কিউলটার মাধ্যমে আমাদের বায়ু পরিবহন অঞ্চলের সমাপ্তি হয়, তাকে বলে প্রান্তীয় ব্রঙ্কিউল। তাই একে বলা হয় হচ্ছে প্রান্তীয়, প্রান্তীয় বা টার্মিনাল ব্রঙ্কিউল। প্রান্তীয় বা টার্মিনাল ব্রঙ্কিউল, প্রান্তীয় বা টার্মিনাল ব্রঙ্কিউল। এরপর থেকে শুরু হয় আমাদের শ্বসন বা রেসপিরেটরি ব্রঙ্কিউল। শ্বসন বা ইংরেজিতে বলা হয় হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল। শ্বসন বা ইংরেজিতে কি বলা হয়? রেসপিরেটরি ব্রঙ্কিউল বলা হয়। রেসপিরেটরি ব্রঙ্কিউল বলা হয়। রেসপিরেটরি ব্রঙ্কিউল বলা হয়। তাহলে এই যে এতটুকু অঞ্চল, এতটুকু অঞ্চল হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। এতটুকু অঞ্চল কি? বায়ু পরিবহন অঞ্চল। এতটুকু অঞ্চল হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল। তারপর হচ্ছে এই যে আমাদের শ্বসন বা রেসপিরেটরি ব্রঙ্কিউল, এই শ্বসন বা রেসপিরেটরি ব্রঙ্কিউলের পর আসে কি আমাদের? শ্বসন বা রেসপিরেটরি ব্রঙ্কিউলের পর আসে হচ্ছে আমাদের অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার ডাক্ট। তারপর আসে হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম। তারপর আসে হচ্ছে আমাদের অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলার স্যাক। এবং হচ্ছে আমাদের কি আসে? অ্যালভিওলাস, অ্যালভিওলাস। কি আসে? অ্যালভিওলাস আসে। তাহলে এই যে এতটুকু বিষয়, এতটুকু বিষয় হচ্ছে আমাদের শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চল এই জায়গাটাই কিন্তু আমাদের গ্যাস বিনিময় হবে। শ্বসন অঞ্চল এই জায়গায় কি হয়? আমাদের গ্যাস বিনিময় হয়। শ্বসন অঞ্চল এই জায়গায় হচ্ছে যে আমাদের কি হয়? গ্যাস বিনিময় হয়। এই জায়গায় কি হয়? এই জায়গায় হচ্ছে আমাদের গ্যাস বিনিময় হয়। শ্বসন অঞ্চলে কি হয়? এই জায়গায় আমাদের গ্যাস বিনিময় হয়। ক্লিয়ার এতটুকু? আসো, তাই এতটুকু হচ্ছে যে আমরা বুঝতে পারলাম। এতটুকু নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, এতটুকু নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। তো এতটুকু জায়গা আমরা হচ্ছে বুঝে গেছি। তো এইটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমাদের হচ্ছে শ্বসন এর যে বায়ু পরিবহন অঞ্চল আর শ্বসন অঞ্চল। আমরা বলছিলাম আমরা 3টা অঞ্চল, শ্বসন, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, শ্বসন অঞ্চল। তো আমাদের 3টা অঞ্চল কিন্তু এই জায়গায় চলে আসলো। এখন আসা যাক হচ্ছে তাহলে শ্বসন বৃক্ষের কোন অংশে গ্যাস বিনিময় হবে? সেকেন্ডারি ব্রঙ্কাস, এখানে গ্যাস বিনিময় হবে। টারশিয়ারি ব্রঙ্কাস, টার্মিনাল ব্রঙ্কিউল, না, গ্যাস বিনিময় হবে গিয়ে এই অ্যালভিওলার নালীতে গিয়ে গ্যাস বিনিময় হবে। এবার দেখো ফুসফুসের দ্বিস্তরী প্লুরাল পর্দার অংশ কোনগুলা? ফুসফুসের আবরণের নাম প্লুরা। ফুসফুসের আবরণের নাম প্লুরা। এই যে ফুসফুসের আবরণ, ফুসফুসের আবরণ, ফুসফুসের আবরণের নাম কি? ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। ফুসফুসের আবরণের নাম কি? ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। এই প্লুরার মধ্যে আমাদের 2টা জিনিস আছে, একটা হচ্ছে প্যারাইটাল প্লুরা আর একটা ভিসেরাল প্লুরা। তাহলে প্লুরার অ্যান্সার হচ্ছে যে এই যে প্যারাইটাল এবং ভিসেরাল। প্লুরার অংশ কি? প্যারাইটাল এবং ভিসেরাল। কোথায় সেরাস ফ্লুইড পাওয়া যায়? কোন জায়গায় আমরা কি কোথায় আমরা কি পাবো? সেরাস ফ্লুইড পাবো। সেরাস ফ্লুইড কোথায় আমরা পাবো? সেরাস ফ্লুইড আমরা কোথায় পাবো? কোথায় সেরাস ফ্লুইড হচ্ছে পাওয়া যায়? কোথায় কি পাওয়া যায়? কোথায় হচ্ছে আমাদের এই সেরাস ফ্লুইড পাওয়া যায়? কোথায় সেরাস ফ্লুইড পাওয়া যায়? সেরাস ফ্লুইড পাওয়া যায় হচ্ছে আমাদের কোথায়?
সেরাস ফ্লুইড পাওয়া যায় এই যে ফুসফুসের প্লুরার মাঝে যে দুইটি স্তর আছে, প্যারাইটাল এবং ভিসেরাল প্লুরা, সে জায়গায় কি পাওয়া যায়? সেরাস ফ্লুইড পাওয়া যায়। ট্র্যাবেকুলি কোথায় পাওয়া যায়? ট্র্যাবেকুলি হচ্ছে অ্যালভিওলাসের মাঝে যে পর্দা আছে, দুটি অ্যালভিওলাসের মাঝে যে পর্দা, সেটাকে বলি ট্র্যাবেকুলি। সো ট্র্যাবেকুলি কোথায় পাওয়া যায়? ট্র্যাবেকুলি পাওয়া যায় অ্যালভিওলাসে। ট্র্যাবেকুলি কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাসে পাওয়া যায়। বাম ফুসফুসে কয়টা লোব থাকে? দেখো আমাদের হচ্ছে যে বাম ফুসফুসে কয়টা লোব থাকে, দেখো ফুসফুসটা দুই টাইপের আছে। ফুসফুসে আমাদের হচ্ছে যে ডান আর হচ্ছে বাম আছে, ডান এবং বাম। ফুসফুসকে প্রথমে লোবে ভাগ করা হয়, তারপর সেগমেন্টে ভাগ করা হয়। ডান ফুসফুসে দুইটা লোব, ডান ফুসফুসে তিনটা লোব। ডান ফুসফুসে কয়টা লোব? ডান ফুসফুসে হচ্ছে আমাদের তিনটা লোব। আর বাম ফুসফুসে কয়টা লোব? বাম ফুসফুসে দুইটা লোব। ডান ফুসফুসে কয়টা লোব? ডান ফুসফুসে তিনটা লোব। বাম ফুসফুসে কয়টা লোব? বাম ফুসফুসে দুইটা লোব। ডান ফুসফুসে আমাদের হচ্ছে 10 সেগমেন্ট। কয়টা সেগমেন্ট? 10টা সেগমেন্ট। আর এই বাম ফুসফুসে আমাদের কয়টা সেগমেন্ট? 8টা সেগমেন্ট। সেগমেন্ট হচ্ছে ছোট ছোট ফুসফুসের অংশ, যার মাধ্যমে ফুসফুসগুলো আমাদের ভাগ হয়। তাহলে খেয়াল করে দেখি বাম ফুসফুসে কয়টা লোব। বাম ফুসফুসে আমাদের লোব কয়টা? বাম ফুসফুসের লোব হচ্ছে আমাদের দুইটা। বাম ফুসফুসের লোব হচ্ছে কয়টা? বাম ফুসফুসের লোব হচ্ছে দুইটা। বাম ফুসফুসের লোব কয়টা? বাম ফুসফুসের লোব হচ্ছে দুইটা। এরপর আসা যাক হচ্ছে আমাদের নিচের কোনটি ফুসফুসের একক? ফুসফুসের একক হচ্ছে অ্যালভিওলাস। ফুসফুসের একক কি? ফুসফুসের একক হচ্ছে অ্যালভিওলাস। ফুসফুসের গাঠনিক ও কার্যকরী একককে কি বলে? অ্যালভিওলাস বলা হয়, অ্যালভিওলাস বলা হয়। এখন দেখো নিচের কোনটি সারফেক্টেন্টের কাজ নয়? সারফেক্টেন্টের কাজ নয় কোনটা? সারফেক্টেন্ট হচ্ছে আমাদের অ্যালভিওলাসে 3টা কোষ থাকে। অ্যালভিওলাসে 3 ধরনের কোষ থাকে। অ্যালভিওলাসে 3 ধরনের কোষ থাকে। অ্যালভিওলাস এ আমাদের হচ্ছে 3 ধরনের কোষ থাকে। 3 ধরনের কোষ থাকে। অ্যালভিওলাসে 3 ধরনের কোষ থাকে। অ্যালভিওলাসে 3 ধরনের কোষ থাকে। অ্যালভিওলাসে 3 ধরনের কোষ থাকে। এক নম্বর হচ্ছে টাইপ 1 সেল। এক নম্বর হচ্ছে যে আমাদের টাইপ 1 সেল। এক নম্বরে টাইপ 1 সেল। 2 নম্বরে হচ্ছে আমাদের টাইপ 2 সেল, বা এটাকে বলা হয় নিউ টাইপ 2 সেল বা হচ্ছে সেপ্টাল সেল। টাইপ 2 সেল বা সেপ্টাল সেল, সেপ্টাল সেল। আর আরেকটা হচ্ছে যে আমাদের এই 3 নম্বর হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ, অ্যালভিওলার ম্যাক্রোফেজ, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এই যে টাইপ 1 সেল আছে, টাইপ 1 সেল মূলত আমাদের হচ্ছে গ্যাস বিনিময়ে সাহায্য করে। টাইপ 1 সেল আমাদের কি করে? গ্যাস বিনিময়। টাইপ 1 সেল কিসে সাহায্য করে? গ্যাস বিনিময়। টাইপ 1 সেল কিসে সাহায্য করে? টাইপ 1 সেল হচ্ছে গ্যাস বিনিময় সাহায্য করে। তারপর আছে হচ্ছে টাইপ 2 সেল বা সেপ্টাল সেল। এই টাইপ 2 সেল বা সেপ্টাল সেল যে রয়েছে, টাইপ 2 সেল বা এটা একটা নাম কি? সেপ্টাল সেল। এই টাইপ 2 সেল বা সেপ্টাল সেলের কাজ কি? টাইপ 2 সেল বা সেপ্টাল সেল হচ্ছে আমাদের সারফেক্টেন্ট ক্ষরণ করে। সারফেক্টেন্ট ক্ষরণ করে। সারফেক্টেন্ট ক্ষরণ, সারফেক্টেন্ট ক্ষরণ, সারফেক্টেন্ট ক্ষরণ, সারফেক্টেন্ট ক্ষরণ। আর হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজের কাজ কি? অ্যালভিওলার ম্যাক্রোফেজের কাজ হচ্ছে এরা হচ্ছে জীবাণু ধ্বংস করে। এরা কি করে? আমাদের জীবাণু ধ্বংস করে। জীবাণু ধ্বংস, জীবাণু ধ্বংস, জীবাণু ধ্বংস, জীবাণু ধ্বংস, জীবাণু ধ্বংস। ওকে, জীবাণু ধ্বংস করে। এখন হচ্ছে এই সারফেক্টেন্টের কাজ কি? সারফেক্টেন্টের হচ্ছে যে এরা ডিটারজেন্টের মতো কাজ করে। কথা সত্যি, এখানে কাজ 9 চাইছে, তো এখানে কি চাইছে? এখানে সারফেক্টেন্টের কাজ 9 চাইছে। সারফেক্টেন্টটা হচ্ছে আমাদের ডিটারজেন্টের মতো কাজ করে। সারফেক্টেন্টটা হচ্ছে যে আমাদের অ্যালভিওলাসের কর্মক্ষম, অ্যালভিওলাসে গ্যাস বিনিময় সহজ করে, অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। তাহলে কাজ 9 বললে এটা হচ্ছে যে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার যে অ্যালভিওলাসের কার্যক্ষমতা হ্রাস করে না, অ্যালভিওলাসের কার্যক্ষমতা আরো বাড়ায়। তো এখানে তো 9 চাইছে, যে কোনটা অ্যালভিওলাসের সারফেক্টেন্টের কাজ 9? সারফেক্টেন্টের কাজ 3টা আমরা জানলাম। অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রোধ করে, অ্যালভিওলাসে গ্যাস বিনিময় সহজ করে, ডিটারজেন্টের ন্যায় হচ্ছে যে আমাদের পদার্থ ক্ষরণ করে। এই আরেকটা কথা মনে রাখো, সারফেক্টেন্ট হচ্ছে একটা লিপিড। সারফেক্টেন্ট কি আমাদের একটা? সারফেক্টেন্ট হচ্ছে আমাদের একটা লিপিড। সারফেক্টেন্ট হচ্ছে লিপিড। এর কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ডাইপ্যালমিটয়েল লেসিথিন, ডাইপালমিটয়েল লেসিথিন, ডাইপালমিটয়েল লেসিথিন। এবার আসা যাক হচ্ছে আমাদের অ্যালভিওলাসের ক্ষেত্রে প্রযোজ্য 9 কোনটা? অ্যালভিওলাস ফুসফুসের গাঠনিক ও কার্যকরী একক 9 জানতে চাইছে। 9 অ্যালভিওলাস ফুসফুসের গাঠনিক কার্যকরী একক। সত্যি আমাদের অ্যালভিওলাস গ্যাস বিনিময় সহজ করে। সত্যি এদের প্রাচীর কোলাজেন এবং স্থিতিস্থাপক তন্তু থাকে। সত্যি এদের প্রাচীর হচ্ছে যে আমাদের এদের প্রাচীর চাপা ও স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। এটাও সত্যি। এদের তাহলে এইটা মিথ্যা। অ্যালভিওলাসে
গ্যাসীয় বিনিময় সহজ করে। অ্যালভিওলাসে গ্যাসীয় বিনিময় সহজ করে অ্যালভিওলাস, এটা তো আসলে কথা না। অ্যালভিওলাস আমাদের ফুসফুসের গাঠনিক কার্যকারী একক, আমাদের প্রাচীরে কোলাজেন এবং স্থিতিস্থাপক তন্তু থাকে, এদের প্রাচীরে চাপা ও স্কোমাস এপিথেলিয়াম কোষ থাকে, এই সবগুলা কথা সত্যি, বাট গ্যাস বিনিময় সহজ করে এইটা তো আসলে আমাদের অ্যালভিওলাসের কোনো কাজ না। এটা কার কাজ? এটা হচ্ছে আমাদের সেপ্টাল সেলের কাজ। কার কাজ এটা? সেপ্টাল সেলের। এটা হচ্ছে আমাদের সারফেক্টেন্টের কাজ, গ্যাস বিনিময়কে সহজ করে। আচ্ছা, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে কোন অংশে? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে কোন অংশে? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটবে হচ্ছে আমাদের এই অ্যালভিওলাসে। অ্যালভিওলাস দুইটা একই কথা বলা আছে, বানান হচ্ছে ভুল আছে। এটা নেফ্রন, এটা ব্রঙ্কাস, এটা ধরো নিউরনের কথা বলছে, নিউরন, নিউরন, ঠিক আছে। তাহলে আমাদের গ্যাস বিনিময় ঘটবে কোথায়? অ্যালভিওলাসে, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময়। কত সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? তো আমাদের পুরাণ বইয়ে বলা আছে 23 সপ্তাহ শেষে। পুরাণ বইয়ে বলা আছে কত? 23 সপ্তাহ শেষে। আর নতুন এডিশনের যে বই আছে, নতুন বইয়ে মানে নতুন বই বলতে গত এডিশনের যে বই আছে, সেই গত এডিশনের বইয়ে সারফেক্টেন্ট নিয়ে লেখা কথা হচ্ছে কত সপ্তাহে? মনে হয় 21 থেকে 23 সপ্তাহের মধ্যে এই কথাটা বলা আছে। 23 সপ্তাহ বয়স্ক ভ্রূণে, আচ্ছা হ্যাঁ 21 থেকে 23 সপ্তাহ। তো তোমরা 23 সপ্তাহটাই মনে রাখবা বেশি, যে 23 সপ্তাহ। কত সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ দেখা যায়? 23 সপ্তাহ শেষে। 23 সপ্তাহ শেষে আমাদের দেখা যায়। 24 সপ্তাহ থেকে ফুসফুস স্বাধীনভাবে কাজ করে। 24 সপ্তাহ থেকে আমাদের কি হয়? 24 সপ্তাহ থেকে আমাদের ফুসফুস স্বাধীনভাবে কাজ করে। ফুসফুসটা আমাদের কি হয়? স্বাধীনভাবে কাজ করে। ফুসফুসটা হচ্ছে স্বাধীনভাবে কাজ করে। ফুসফুসটা স্বাধীনভাবে আমাদের হচ্ছে কাজ করে। ফুসফুস কি করে? স্বাধীনভাবে কাজ করে। এবার আসা যাক হচ্ছে ডায়াফ্রামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ডায়াফ্রাম শোষণে ভূমিকা নাই। অবশ্যই ডায়াফ্রামে শোষণে ভূমিকা আছে। বক্ষ উদরগহ্বরকে পৃথক করে, এই কথাটা সত্যি যে ডায়াফ্রাম বক্ষ উদরগহ্বরকে পৃথক করে। আমাদের হচ্ছে এই এই ফ্রেনিক ধমনী রক্ত সরবরাহ করে, সকল মেরুদণ্ডী প্রাণীতে পাওয়া যায়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এক জিনিস সব জায়গায় পাওয়া যাবে, এটা মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, ঠিক আছে, বা সব মেরুদণ্ডীতে থাকবে এরকম কিন্তু হচ্ছে যে না, এরকম কিন্তু না। ফ্রেনিক ধমনী রক্ত সরবরাহ করে, বক্ষ উদরগহ্বরকে পৃথক করে। কিন্তু বিষয় হচ্ছে ডায়াফ্রামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়, এইটা বললে হচ্ছে যে আরো পারফেক্ট হইতো। এটা যদি আমরা বলতাম যে প্রযোজ্য নয়, তাহলে প্রশ্নটা আরো বেশি পারফেক্ট হইতো, ঠিক আছে। তার কারণ বাকি অ্যান্সারগুলো না মোটামুটি বলা যায় যে হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এই ফ্রেনিক ধমনী রক্ত বহন করে, এ কথাটাও সত্যি। সকল মেরুদণ্ডী প্রাণীতে না হোক, মোটামুটি মেজরিটি মেরুদণ্ডী প্রাণীতে পাওয়া যায়, তাই শ্বসনের ভূমিকা নেই। এইটাই হচ্ছে যে আমাদের ডায়াফ্রামের জন্য প্রযোজ্য নয়, বা ডায়াফ্রাম নিয়ে মিথ্যা কথা হচ্ছে শ্বসনের ভূমিকা রাখে না, এটা হচ্ছে মিথ্যা কথা। সো যারা এইচএসসি 26 ব্যাচ আছো, সামনেই তোমাদের এইচএসসি পরীক্ষা, এইচএসসির পর অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন ফেজে ভালো করার জন্য কিন্তু একটা পারফেক্ট কোচিং এর সাথে যুক্ত থাকা, পারফেক্ট কোর্সের সাথে যুক্ত থাকা ইম্পর্টেন্ট। তো এটার কাজই কিন্তু আমাদের আলফা 7.0 করছে। সো তোমরা কিন্তু আলফা 7.0 ব্যাচে ভর্তি হয়ে যাও, যেন আমরা তোমাদেরকে নিয়ে সেরা কাজগুলো করতে পারি। সো মেডিকেল অ্যাডমিশনের ফুল প্রিপারেশন হবে আলফা 7.0 এর সাথে। আসা যাক, তারপর আসা যাক আমাদের নেক্সট প্রশ্ন, শ্বসনতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়? আবারও জানতে চাইছে, আবারও কিন্তু আমরা এই জায়গাটা আগে থেকে আমাদের পড়া, যে শ্বসনতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়। ট্রাকিয়া ব্রঙ্কাসে হবে না, আমাদের ব্রঙ্কাস ও ব্রঙ্কিউলে হবে না, ব্রঙ্কাস ও কোষিক জালিকায় হবে না, অ্যালভিওলাস এবং অ্যালভিওলাসের পাশে যে কোষিক জালিকা আছে সে জায়গায় হবে। এ চিহ্নিত অংশে নিচের কোনটি আছে? এই চিহ্নিত অংশই হচ্ছে যেখানে নাই, এই চিহ্নিত অংশই এই জায়গায় হচ্ছে যে আমাদের আসে নাই। তারপর দেখো, ফ্রেনিক ধমনী মানুষের কোন অংশে রক্ত সরবরাহ করে? ফ্রেনিক ধমনী আমাদের রক্ত সরবরাহ করবে ডায়াফ্রামে। ডায়াফ্রামে ফ্রেনিক ধমনী রক্ত সরবরাহ করবে। ফ্রেনিক স্নায়ু ও ডায়াফ্রামে রক্ত সরবরাহ, ফ্রেনিক স্নায়ু, ফ্রেনিক স্নায়ু হচ্ছে যে আমাদের উদ্দীপনা দিবে কোথায়? ফ্রেনিক স্নায়ু উদ্দীপনা দেয়, ফ্রেনিক স্নায়ু উদ্দীপনা দেয় কোথায়? ফ্রেনিক স্নায়ু উদ্দীপনাও দেয় হচ্ছে ডায়াফ্রামে। তাহলে ফ্রেনিক স্নায়ু, ফ্রেনিক ধমনী ডায়াফ্রামের সাথে আসে। মানুষের বহিঃশ্বসনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এনজাইমের ভূমিকা আছে। প্রধান উপপর্যায়ে ক্রেবস চক্র, কোষের মাধ্যমে শক্তি হয় সম্পন্ন হয়, শক্তি উৎপন্ন হয় না। হ্যাঁ, বহিঃশ্বসনে কোনো শক্তি উৎপন্ন হয় না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা আমাদের, হচ্ছে যে এইটা হচ্ছে সত্যি কথা, আর একটাও এর জন্য সত্যি কথা না। শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণে কোন স্নায়ু ভূমিকা রাখে? শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে হচ্ছে মূলত আমাদের ভেগাস স্নায়ু। কোন স্নায়ু? ভেগাস স্নায়ু। ভেগাস, কোন স্নায়ু? ভেগাস। মনে রাখবা আমাদের হচ্ছে 10 নং
ক্রেনিয়াল স্নায়ু, 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ, 10 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম হচ্ছে ভেগাস নার্ভ, 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ, ভেগাস নার্ভ, 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ। এই যে ভেগাস নার্ভ আছে, এই ভেগাস নার্ভের হচ্ছে ব্রাঞ্চ, ভেগাস নার্ভের হচ্ছে ব্রাঞ্চ কোথায় কোথায় আছে, ভেগাস নার্ভের ব্রাঞ্চ। তাহলে হচ্ছে আমাদের 10 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম কি, ভেগাস নার্ভ। ভেগাস নার্ভের ব্রাঞ্চ হচ্ছে যে আমাদের একটা ভেগাস নার্ভের কি কি ব্রাঞ্চ আমরা দেখতে পাই, ভেগাস নার্ভের কি কি ব্রাঞ্চ হচ্ছে আমরা দেখতে পাই, ভেগাস নার্ভের কি কি ব্রাঞ্চ হচ্ছে যে আমরা দেখতে পাই। এক নম্বর ব্রাঞ্চ হচ্ছে যে আমাদের অলফ্যাক্টরি, এক নম্বর ব্রাঞ্চ হচ্ছে তুর, এক নম্বর হচ্ছে ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ যেটা ষড়যন্ত্রে যায়, ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ। ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ হচ্ছে কোথায় যায়, ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ হচ্ছে ষড়যন্ত্রে যায়, ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ হচ্ছে কোথায় যায়, ষড়যন্ত্রে যায়, ষড়যন্ত্রে যায়। আমাদের হচ্ছে যে ভেগাস ব্রাঞ্চ, ভেগাস ব্রাঞ্চ তুর পালমোনারি ব্রাঞ্চ, এরপর হচ্ছে পালমোনারি ব্রাঞ্চ, পালমোনারি ব্রাঞ্চ, পালমোনারি ব্রাঞ্চ। এই পালমোনারি যে ব্রাঞ্চ আছে, এই পালমোনারি ব্রাঞ্চটা হচ্ছে যে আমাদের ফুসফুসে যায়, পালমোনারি ব্রাঞ্চটা হচ্ছে ফুসফুসে যায়, ফুসফুসে যায়। তারপর হচ্ছে যে আমাদের কার্ডিয়াক ব্রাঞ্চ, কার্ডিয়াক ব্রাঞ্চ, কার্ডিয়াক ব্রাঞ্চ হচ্ছে হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ডে যায়। আর হচ্ছে ভেগাস আমাদের হচ্ছে গ্যাস্ট্রিক ব্রাঞ্চ, গ্যাস্ট্রিক ব্রাঞ্চটা হচ্ছে আমাদের পাকস্থলীতে যায়, গ্যাস্ট্রিক ব্রাঞ্চ হচ্ছে পাকস্থলীতে যায়, সো পাকস্থলীতে যায়। সো এই যে আমাদের একটা স্নায়ু, একটা স্নায়ু সেটা হচ্ছে আমাদের কতগুলো জায়গায় কাজে দিচ্ছে, এটা আমাদের মাথায় আমরা রাখলাম, কিন্তু এই একটা স্নায়ু অনেকগুলো জায়গায় কিন্তু কাজে দিচ্ছে, ঠিক আছে, কাজে দিচ্ছে। এবার আসা যাক হচ্ছে আমাদের মানবদেহের মস্তিষ্কের কোন অংশে শ্বসন কেন্দ্র অবস্থিত। শ্বসন কেন্দ্র অবস্থিত হচ্ছে দুইটা জায়গায়, শ্বসন কেন্দ্র, শ্বসন কেন্দ্র, শ্বসন কেন্দ্র, শ্বসন কেন্দ্র হচ্ছে দুইটা জায়গায় আছে, একটা হচ্ছে আমাদের পন্স আর একটা হচ্ছে মেডুলা, একটা হচ্ছে পন্স আর একটা কি মেডুলা, পন্স এবং মেডুলা। পন্সে আমাদের দুইটা সেন্টার আছে, একটা হচ্ছে অ্যানিউস্টিক সেন্টার আর একটা হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার, অ্যানিউস্টিক সেন্টার আরেকটা হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার, অ্যানিউস্টিক সেন্টার আরেকটা হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার, নিউমোটেক্সিক সেন্টার, অ্যানিউস্টিক সেন্টার আর নিউমোটেক্সিক সেন্টার। মেডুলা যে আছে, মেডুলার মধ্যে আমাদের দুইটা কেন্দ্র, একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র আরেকটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র আরেকটা কি নিঃশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র আরেকটা কি নিঃশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র। তাহলে এই হচ্ছে যে আমাদের চারটা শ্বসন কেন্দ্রের মধ্যে আসতেছে চারটা অংশ। তাহলে মেডুলা নাই, অ্যান্সার হবে কি পন্স, মেডুলা নাই, অ্যান্সার কি হবে পন্স। কোন স্নায়ুটা হাঁচি প্রতিবর্ত ক্রিয়ার সাথে জড়িত, তাহলে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে একটা হচ্ছে হাঁচি, হাঁচি, কাশি, হাঁচি রিফ্লেক্স, হাঁচি বা স্নিজিং রিফ্লেক্স, হাঁচি বা স্নিজিং রিফ্লেক্স, স্নিজিং রিফ্লেক্স, হাঁচি বা স্নিজিং রিফ্লেক্স। তারপর কাশি বা কাফিং রিফ্লেক্স, কাফিং, কাফিং রিফ্লেক্স, কাফিং রিফ্লেক্স। তারপর হচ্ছে আমাদের হেরিং ব্রুয়ার রিফ্লেক্স, হেরিং ব্রুয়ার রিফ্লেক্স, হেরিং ব্রুয়ার রিফ্লেক্স। হেরিং ব্রুয়ার রিফ্লেক্সটা কিন্তু ক্ষয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। এই তিনটা রিফ্লেক্সই হচ্ছে কাজ করে ভেগাস স্নায়ু, তিনটা রিফ্লেক্সই কাজ করে কি ভেগাস স্নায়ু, তিনটা রিফ্লেক্সই কে কাজ করবে, ভেগাস স্নায়ু কাজ করবে। আরেকটা রিফ্লেক্স হচ্ছে যে আমাদের এই গ্যাগ রিফ্লেক্স, গ্যাগ রিফ্লেক্স, মুরব্বি মুরব্বি আওয়াজ করছিল, এই যে ভেতরে আমাদের গ্যাগ বা গ্লসোফ্যারিঞ্জিয়াল থেকে বা আমাদের ফ্যারিংস থেকে এই উচ্চারণটা আসে, রিফ্লেক্স, গ্যাগ রিফ্লেক্স। এই যে গ্যাগ রিফ্লেক্স এটার জন্য আমাদের আসে গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু, গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু, গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। তাহলে আমরা হচ্ছে এই হাঁচির জন্য তাহলে কোনটা আসবে, হাঁচির জন্য আসবে ভেগাস। আগের বই, অনেক পুরান বই যদি কেউ পড়ো সেখানে ভুলে কিন্তু অলফ্যাক্টরি বলা আছে, অলফ্যাক্টরি না, কিন্তু এটা ভেগাস হবে। এরপর হচ্ছে প্রশ্বাসের সময় অ্যালভিওলাসের চাপ কত। আমরা যখন নিঃশ্বাস আর প্রশ্বাস, প্রশ্বাস আর নিঃশ্বাস, প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ, শ্বাস গ্রহণের সময় অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ হচ্ছে 104 মিলিমিটার মার্কারি, আর হচ্ছে 40 হচ্ছে কৌশিক জালিকায় অক্সিজেনের চাপ, কৌশিক জালিকায় অক্সিজেনের চাপ, কৌশিক জালিকাতে, কৌশিক জালিকাতে অক্সিজেনের চাপ, কৌশিক জালিকাতে অক্সিজেনের চাপ, কৌশিক জালিকাতে অক্সিজেনের চাপ, কৌশিক জালিকাতে অক্সিজেনের চাপ। মানুষের শ্বসনের শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়।
আমাদের হচ্ছে অক্সিজেনের মধ্যে মাত্র 2% হচ্ছে যে আমাদের প্লাজমায় দ্রবীভূত হয়, আর 98% হচ্ছে হিমোগ্লোবিনে, আর 98% হচ্ছে অক্সিজেন দ্রবীভূত হয়। 98% অক্সিজেন দ্রবীভূত হয় হচ্ছে আমাদের হিমোগ্লোবিনে, হয় কোথায় আমাদের হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনে আমাদের 98% অক্সিজেন দ্রবীভূত হয় হচ্ছে হিমোগ্লোবিনে। আসো এবার আসা যাক হচ্ছে ক্লোরাইড শিফটিং কোথায় হয়। ক্লোরাইড শিফট বা এর আরেকটা নাম কি ক্লোরাইড শিফট, বা এর আরেকটা নাম কি হচ্ছে আমাদের হ্যামবার্গার শিফট। ক্লোরাইড শিফট বা এর আরেকটা নাম হচ্ছে আমাদের হ্যামবার্গার শিফট, ক্লোরাইড শিফট বা এর আরেকটা নাম কি আমাদের, এর আরেকটা নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। ক্লোরাইড শিফটের আরেকটা নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। এখন এখানে আমাদের কি হয়, ঘটনাটা হচ্ছে যে এই যে আমাদের এটা হচ্ছে একটা আরবিসি, এটা কি একটা আরবিসি, আর এইটা কি আমাদের একটা, এই যে আরবিসি এই পাশে আছে এটা একটা প্লাজমা, ঠিক একটা প্লাজমা। সো আরবিসির ভেতর হচ্ছে যে আমাদের পানি প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3। এই H2CO3 আমাদের ভেঙে H প্লাস আর HCO3 মাইনাস তৈরি হয়। এই HCO3 মাইনাস আরবিসি থেকে প্লাজমাতে যায়, HCO3 মাইনাস আরবিসি থেকে প্লাজমাতে যায়, আর প্লাজমা থেকে হচ্ছে ক্লোরাইড আরবিসিতে প্রবেশ করে। তাহলে হচ্ছে ক্লোরাইড শিফট কোথায় হয়, ক্লোরাইড শিফট হয় হচ্ছে আরবিসি এবং প্লাজমার মাঝে। ক্লোরাইড শিফট কোথায় হয়, আরবিসি এবং প্লাজমার মাঝে ক্লোরাইড শিফট হয়। আর ক্লোরাইড শিফট কোথায় হয়, এই আরবিসি এবং প্লাজমার মাঝে হচ্ছে আমাদের ক্লোরাইড শিফট হয়। আরবিসি এবং প্লাজমার মাঝে কি হয়, ক্লোরাইড শিফট হয়। এখন আসা যাক হচ্ছে আমাদের সামনের প্রশ্ন, হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। হিমোগ্লোবিনের যে অ্যামিনো গ্রুপ আছে, এই হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বোমিনো হিমোগ্লোবিন তৈরি করে। আর আমাদের নর্মাল হিমোগ্লোবিনে আয়রনটা আছে, আর আয়রনের সাথে এরকম 4টা গ্লোবিন থাকে, আয়রনের সাথে 4টা কি থাকে, গ্লোবিন থাকে। এরকম আয়রনটা 4টা হাতে আমাদের হচ্ছে যে এটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা হচ্ছে চারটা পলিপেপটাইড চেইন নিয়ে গঠিত। হিমোগ্লোবিন হচ্ছে আমাদের 4টা পলিপেপটাইড চেইন নিয়ে গঠিত, 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 4টা পলিপেপটাইড চেইন নিয়ে এরা কেমন হবে, 4টা পলিপেপটাইড চেইন নিয়ে গঠিত হবে, 4টা পলিপেপটাইড চেইন নিয়ে গঠিত হবে, 4টা পলিপেপটাইড চেইন নিয়ে গঠিত হবে। এখানে আমাদের হচ্ছে প্রতিটা অংশের সাথে অক্সিজেন যুক্ত থাকে। তাহলে আমাদের একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেন ক্যারি করতে পারে। একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেন ক্যারি করে, একটা হিমোগ্লোবিন 4টা 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 অক্সিজেন ক্যারি করে, একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেন ক্যারি করে, একটা হিমোগ্লোবিন টোটাল 4টা অক্সিজেনকে ক্যারি করতে পারে। আচ্ছা আসো এবার আসা যাক হচ্ছে যে আমাদের নেক্সট কথা, মানুষের দুই চোখের মধ্যবর্তী সাইনাস কি। দুই চোখের মধ্যবর্তী সাইনাসের নাম হচ্ছে এথময়েড সাইনাস। এই স্ফেনয়েড হচ্ছে আমাদের চোখের পেছনে থাকে। স্ফেনয়েড সাইনাস কোথায় থাকে, চোখের পেছনে থাকে। স্ফেনয়েড সাইনাস হচ্ছে চোখের পেছনে থাকে। ফ্রন্টাল সাইনাস হচ্ছে চোখের উপরে থাকে, চোখের উপরে তথা কপালে থাকে, চোখের উপরে তথা কপালে থাকে, চোখের উপরে তথা কপালে থাকে, চোখের উপরে তথা হচ্ছে কোথায় থাকে, কপালে থাকে। ম্যাক্সিলারি হচ্ছে কোথায় থাকে, ম্যাক্সিলারি হচ্ছে আমাদের গালে থাকে, ম্যাক্সিলারি হচ্ছে আমাদের গালে থাকে। ম্যাক্সিলারি কোথায় থাকে, আমাদের গালে থাকে, গালে থাকে ম্যাক্সিলারি। ওকে, তাহলে হচ্ছে যে এতটুকু কথা আমরা দেখলাম। এবার দেখো কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গলা, দাঁত ও হচ্ছে মাথায় ব্যথা করে। গলা, দাঁত ও মাথায় ব্যথা করে। তাহলে গলায় ব্যথা করবে, দাঁতে ব্যথা করবে। দাঁতে ব্যথা মানে কি, ম্যাক্সিলারি সাইনাস। ম্যাক্সিলারি সাইনাস মানে হচ্ছে দাঁতে ব্যথা, কারণ আমাদের হচ্ছে এই বোনসটা হচ্ছে ম্যান্ডিবল, আর এই বোনসটা কি ম্যাক্সিলা। সো ম্যাক্সিলার ভেতর আমাদের যে সাইনাস থাকে এটাকে বলি ম্যাক্সিলারি সাইনাস বলি আমরা। ইউস্টেশিয়ান নালীপথে কোন জীবাণু মধ্যকর্ণে যে প্রদাহ তৈরি করে। দেখো কানে প্রদাহ মানে অটাইটিস। কানে প্রদাহ মানে কি, কানে কোনো প্রদাহ হচ্ছে সেটাকে কি বলবো, কানে প্রদাহ মানে হচ্ছে অটাইটিস। কানে প্রদাহ মানে কি, কানে প্রদাহ মানে হচ্ছে অটাইটিস। কানে প্রদাহ মানে অটাইটিস। আর মধ্যকর্ণে যদি প্রদাহ হয় তাকে বলে অটাইটিস মিডিয়া। মধ্যকর্ণে প্রদাহ হলে তাকে কি বলবো, অটাইটিস মিডিয়া বলবো আমরা। এবার আসা যাক হচ্ছে ধূমপানের ফলে ফুসফুসের বায়ুথলির প্রাচীর পুরু হয়ে শ্বাস প্রশ্বাস ব্যাঘাত হলে তাকে কি বলা হয়। আমাদের ফুসফুসের প্রাচীর যদি পুরু হয়ে যায় তখন তাকে বলি ফাইব্রোসিস। প্লিউরিসি মানে প্লুরার প্রদাহ। প্লিউরিসি মানে কি, প্লুরার প্রদাহ। আর এমফাইসিমা মানে হচ্ছে অ্যালভিওলাসটা যদি আমাদের ফেটে যায়,
অ্যালভিওলাস আমাদের হচ্ছে ফেটে গেলে, অ্যালভিওলাস হচ্ছে ফেটে গিয়ে ফুসফুসের আয়তন বাড়বে, অ্যালভিওলাস ফেটে গিয়ে আমাদের ফুসফুসের আয়তন বাড়লে, অ্যালভিওলাস ফেটে গিয়ে ফুসফুসের আয়তন বাড়লে, অ্যালভিওলাস ফেটে গিয়ে ফুসফুসের আয়তন বাড়লে, অ্যালভিওলাস ফেটে গিয়ে ফুসফুসের আয়তন বাড়লে। ব্রঙ্কাইটিস হচ্ছে ব্রঙ্কাসের প্রদাহ, ব্রঙ্কাসের প্রদাহ, ব্রঙ্কাসের প্রদাহ, প্রদাহ, প্রদাহ। আচ্ছা, আবারও আমাদের ফ্ল্যাগশিপ কোর্স আলফা 7.0 প্রি বুকিংটা করে রাখো, অন্তত কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের কাছে পৌঁছাবে এই কারণে। দেখো নিচের কোনটি নিম্ন শ্বাসনালীর সংক্রমণ? নিম্ন শ্বাসনালীর সংক্রমণ হচ্ছে আমাদের এই সাইনোসাইটিস, অটাইটিস মিডিয়া, তারপর হচ্ছে যে এরা হচ্ছে আমাদের ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ। এরা হচ্ছে কিসের সংক্রমণ? ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, শ্বাসনালী সংক্রমণ, ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ। ব্রঙ্কাইটিস আছে, এখানে ল্যারিঞ্জাইটিস আছে। ল্যারিঞ্জাইটিস মানে কি? ল্যারিংসের প্রদাহ। ল্যারিঞ্জাইটিস মানে কি? ল্যারিংসের প্রদাহ। ল্যারিঞ্জাইটিস মানে কি? ল্যারিংসের, কম্পারেটিভলি ল্যারিংসের প্রদাহকে কি বলি আমরা? ল্যারিঞ্জাইটিস বলি। ল্যারিঞ্জাইটিস মানে কি? ল্যারিংসের প্রদাহ। তো হচ্ছে এইটা হচ্ছে যে আমাদের সরি এটা না, এটাও আমাদের ঊর্ধ্ব শ্বাসনালী, এটাও কি আমাদের ঊর্ধ্ব শ্বাসনালী, এটাও হচ্ছে আমাদের ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ, ঊর্ধ্ব শ্বাসনালী তো ল্যারিংস পর্যন্ত, ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ। আর ব্রঙ্কাইটিস জিনিসটা কি? ব্রঙ্কাইটিস জিনিসটা হচ্ছে আমাদের এই যে ব্রঙ্কাইটিস যে জিনিসটা, ব্রঙ্কাইটিসটা হচ্ছে নিম্ন শ্বাসনালী সংক্রমণ। ব্রঙ্কাইটিস কিসের সংক্রমণ? নিম্ন শ্বাসনালী সংক্রমণ। আচ্ছা আসো, এবার আসা যাক হচ্ছে আমাদের ধূমপানের কারণে অ্যালভিওলাস ফেটে যাওয়াকে কি বলা হয়? এটা একটু আগে পরে আসলাম না, এমফাইসিমা বলি আমরা জিনিসটাকে। অ্যালভিওলাসের শ্বসন কাজে ভূমিকা রাখে কে কে? অ্যালভিওলাসের শ্বসন কাজে ভূমিকা রাখে স্কোয়ামাস এপিথেলিয়াম সেল। ইয়েস, অ্যালভিওলাসের টাইপ 1 সেলগুলো বেসিক্যালি স্কোয়ামাস এপিথেলিয়াম সেল। সেপ্টাল কোষ, হ্যাঁ সেপ্টাল কোষ থেকে আমাদের হচ্ছে যে তোমার সারফেক্টিনকরণ হয়। কোলাজেন তন্তু অ্যালভিওলাসে থাকে, অ্যালভিওলাসের সংকোচন প্রসারণকে সহজ করে, অ্যালভিওলাসের শ্বসন গ্যাসের বিনিময়টাকে কি করে? সহজ করে। ষড়যন্ত্রের তরুণস্থি হচ্ছে আমাদের থাইরয়েড তরুণস্থি আছে, ক্রিকয়েড তরুণস্থি আছে, আইটিনয়েড তরুণস্থি আছে। আচ্ছা একটা কথা বলে রাখি যে এই অ্যাডামস অ্যাপল তৈরি হয় কি? অ্যাডামস অ্যাপেল হচ্ছে যে আমাদের অ্যাপেল থাইরয়েড কার্টিলেজ উঁচু হয়ে তৈরি হয়। অ্যাডামস অ্যাপেল তৈরি হয় কি? থাইরয়েড কার্টিলেজ উঁচু হয়ে, থাইরয়েড কার্টিলেজ উঁচু হয়ে, কার্টিলেজ উঁচু হয়ে, থাইরয়েড কার্টিলেজ উঁচু হয়ে আমাদের কিন্তু এই অ্যাডামস অ্যাপেল তৈরি করে। প্রধান কার্যক্রম উত্তোলিত হয়, প্রধান কার্যক্রম উত্তোলিত হয়। আচ্ছা প্রশ্বাসে, প্রশ্বাস কার্যক্রমে, প্রশ্বাস প্রধান নেট হবে প্রশ্বাস, প্রশ্বাস কার্যক্রমে আমাদের কি হয়? যখন আমরা প্রশ্বাস নিব তখন সামনের দিকে আমাদের এই যে পরশুকা আছে এবং স্টার্নাম সামনের দিকে চলে আসে, ডায়াফ্রাম নিচের দিকে চলে আসে। তাহলে হচ্ছে যে দেখো আমাদের হচ্ছে স্টার্নাম আর হচ্ছে পরশুকার কি? শ্যাফট, পরশুকার কি? শ্যাফট, পরশুকার শ্যাফট। ডায়াফ্রাম এবং পরশুকার শ্যাফট হচ্ছে আমাদের কি হয়? ডায়াফ্রাম এবং পরশুকার শ্যাফট উপরে, সরি আমাদের স্টার্নাম আর পরশুকার শ্যাফট উপরের দিকে ওঠে, ডায়াফ্রাম নিচের দিকে নামে। ডায়াফ্রাম কিন্তু কি হয়? ডায়াফ্রাম আমাদের হচ্ছে নিচে নামে, ডায়াফ্রামটা হচ্ছে আমাদের নিচে নামে, ডায়াফ্রাম নিচে নামে এবং হচ্ছে যে আমাদের অনুদৈর্ঘ্য ব্যাস বাড়ায়, নিচে নামে এবং অনুদৈর্ঘ্য ব্যাস বাড়ায়, অনুদৈর্ঘ্য ব্যাস বাড়ায়, অনুদৈর্ঘ্য ব্যাস বাড়ায়। আর হচ্ছে আমাদের স্টার্নাম আর পরশুকার শ্যাফট হচ্ছে উপরের দিকে গিয়ে আমাদের অগ্রপশ্চাৎ ব্যাস বাড়ায়, অগ্রপশ্চাৎ ব্যাস বাড়ায়, অগ্রপশ্চাৎ ব্যাস বাড়ায়, অগ্রপশ্চাৎ ব্যাস বাড়ায়, কি বাড়ায়? অগ্রপশ্চাৎ ব্যাস বাড়ায়, অগ্রপশ্চাৎ ব্যাস বাড়ায়। তাহলে হচ্ছে এটা হচ্ছে 2 এবং 3 গেল আমাদের অ্যান্সার কি? 2 এবং 3। তাহলে এই 2 এবং 3 হচ্ছে আমাদের অ্যান্সার। কার অ্যান্সার? 2 এবং 3 হচ্ছে অ্যান্সার। এবার আসো যে এই যে অ্যালভিওলাস, এই অ্যালভিওলাসকে বলতেছি ফুসফুসের গাঠনিক ও কার্যকরী একক। প্রাচীরের কোলাজেন তন্তু আছে, জীবাণু ধ্বংস করে। হ্যাঁ অ্যালভিওলাসে যে সারফেক্টেন্ট আছে বা অ্যালভিওলার ম্যাক্রোফেজ আছে, জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এরপরে প্রশ্ন, রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে আমাদের রক্তে যে কেমো রিসেপ্টর আছে, রাসায়নিক উদ্দীপনা গ্রাহক, তারা হচ্ছে যে আমাদের সেই আমার উদ্দীপনাটা গ্রহণ করবে। শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যাবে না, শ্বাস প্রশ্বাসের হার হচ্ছে কমে যাবে না, শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যাবে, কারণ কার্বন ডাইঅক্সাইডটাকে বের করতে হবে বডি থেকে। দেহের এনজাইম ও প্রোটিন ধ্বংস হয়। হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড একটা টাইমে গিয়ে টক্সিক সাবস্টেন্ট হয়ে গিয়ে আমাদের দেহের এনজাইম এবং হরমোন কি করে? ধ্বংস করে দেয়। এবার দেখো শ্বসন হার বৃদ্ধির কারণ হচ্ছে অক্সিজেন কমলে, ইয়েস অক্সিজেন কমলে বা H+ কমে গেলে,
অ্যানিউস্টিক কেন্দ্রের প্রশমন, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়লে। আচ্ছা, আমাদের হচ্ছে দুইটা সেন্টার আছে, একটা নিউমোটেক্সিক আর একটা অ্যানিউস্টিক সেন্টার। এর মধ্যে হচ্ছে যে বইয়ের মধ্যে আমাদের একটা কথা আছে যে এই যে নিউমোটেক্সিক সেন্টার আর অ্যানিউস্টিক সেন্টারের মধ্যে তোমরা এই শ্বাসক্রিয়াটা কিভাবে কাজ করে সেই জায়গাটা একটু খেয়াল করবা, সেই জায়গাটা একটু খেয়াল করবা। সেখানে হচ্ছে যে একটা খুব সুন্দর করে একটা কথা বলা আছে যে কি বলছে যে অ্যানিউস্টিক কেন্দ্র হয়ে প্রশ্বাস কেন্দ্রে যায়। অ্যানিউস্টিক কেন্দ্র সবসময় প্রশ্বাস কেন্দ্রের সাথে জড়িত। অ্যানিউস্টিক কেন্দ্র কার সাথে জড়িত? এই অ্যানিউস্টিক সেন্টার, অ্যানিউস্টিক সেন্টার, অ্যানিউস্টিক সেন্টার এটা হচ্ছে আমাদের লিঙ্কড কার সাথে? লিঙ্কড হচ্ছে প্রশ্বাস কেন্দ্রের সাথে। অ্যানিউস্টিক সেন্টার লিঙ্কড কার সাথে? প্রশ্বাস কেন্দ্রের সাথে হচ্ছে লিঙ্কড। আর হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার কার সাথে লিঙ্ক? নিউমোট্যাক্সিক সেন্টার, নিউমোট্যাক্সিক সেন্টার কার সাথে লিঙ্ক? নিউমোট্যাক্সিক সেন্টার লিঙ্ক হচ্ছে যে আমাদের নিঃশ্বাস কেন্দ্রের সাথে, নিঃশ্বাস কেন্দ্রের সাথে, নিঃশ্বাস কেন্দ্রের সাথে, নিঃশ্বাস কেন্দ্রের সাথে। তাহলে অ্যানিউস্টিক সেন্টার লিঙ্কড হচ্ছে প্রশ্বাস কেন্দ্রের সাথে, নিউমোট্যাক্সিক সেন্টার হচ্ছে আমাদের লিঙ্কড হচ্ছে নিঃশ্বাস কেন্দ্রের সাথে। তো অ্যানিউস্টিক সেন্টার যদি প্রশমন হয় তাহলে প্রশ্বাস কিন্তু ঠিকঠাক মতো হবে না, তখন কিন্তু আমাদের হচ্ছে আমাদের শ্বসন হারটারও কমে যাবে। সো অ্যানিউস্টিক সেন্টার উদ্দীপ্ত হইলে প্রশ্বাস কেন্দ্র উদ্দীপ্ত হবে এবং শ্বসন হার বাড়বে। প্রশ্বাস কেন্দ্র যখন উদ্দীপ্ত হয় ইনফরমেশন কিন্তু নিউমোট্যাক্সিক সেন্টারেও চলে যায়, কারণ প্রশ্বাস হওয়ার পর সাথে সাথে কি হইতে হবে? নিঃশ্বাস হইতে হবে। কিন্তু অ্যানিউস্টিক সেন্টারে কাজ করতেছে না, প্রশ্বাস কেন্দ্রে ইনফরমেশন নাই, তাহলে নিউমোট্যাক্সিক সেন্টার ইনফরমেশন না পাবে না, তাহলে আমাদের শ্বসন হারটা কিন্তু হ্রাস পাবে। তাহলে 1 এবং 3, 1 এবং 3 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার জিনিসটা? এবার দেখো আমাদের শ্বসনের সহায়তাকারী স্নায়ু হচ্ছে ভেগাস নার্ভ, ফ্রেনিক নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ। ভেগাস নার্ভ তো আমাদের হচ্ছে শ্বসনের উদ্দীপনাগুলো পরিবহনে মূল কাজ করে। ফ্রেনিক নার্ভ ডায়াফ্রামের সাথে জড়িত। ইন্টারকোস্টাল নার্ভ মনে হতে পারে কি? আমাদের শ্বসন পেশি কয়টা? শ্বসন পেশি 2টা, মনে আছে? শ্বসন পেশি কয়টা? শ্বসন পেশি, শ্বসন পেশি, শ্বসন পেশি হচ্ছে 2জন, একজনের নাম হচ্ছে ডায়াফ্রাম, আরেকজনের নাম হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। একজনের নাম ডায়াফ্রাম, আরেকজনের নাম হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। একজনের নাম হচ্ছে ডায়াফ্রাম, আরেকজনের নাম হচ্ছে যে ইন্টারকোস্টাল পেশি। একজনের নাম ডায়াফ্রাম, আরেকজনের নাম ইন্টারকোস্টাল পেশি। ঠিক আছে? সো ইন্টারকোস্টাল পেশিতে উদ্দীপনা দিবে ইন্টারকোস্টাল স্নায়ু। তাহলে হচ্ছে 1, 2, 3 এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আসো তারপর আসে দেখো হচ্ছে শ্বসন কেন্দ্র মস্তিষ্কের যে অংশে থাকে। শ্বসন কেন্দ্র থাকে হচ্ছে আমাদের পন্সে থাকে এবং শ্বসন কেন্দ্র আমাদের মেডুলা অবলাঙ্গাতে থাকে। তাহলে 1 এবং 3, 1 এবং 3, তাহলে হচ্ছে যে খেয়াল করে 1, 3 আমাদের হচ্ছে শ্বসন কেন্দ্র মস্তিষ্কের যে অংশে থাকে পন্স আর মেডুলা অবলাঙ্গাতে 1 এবং 3। তারপর হচ্ছে শ্বাসরঞ্জক এর জন্য প্রযোজ্য কি? শ্বাসরঞ্জক এটা আমাদের হিমোগ্লোবিন। শ্বাসরঞ্জকের মধ্যে কি আছে? এটা হিমোগ্লোবিন। তাই শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন পরিবহন, হিমোগ্লোবিন আমাদের থাকে আয়রন ও প্রোটিন মিলে হিমোগ্লোবিন তৈরি হয়। অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের রাসায়নিক বিক্রিয়া উভমুখী। ইয়াস, অক্সিহিমোগ্লোবিন যে যৌগটা তৈরি হয় সেটা উভমুখী। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন। তাহলে 1, 2, 3, 1, 2, 3 আমাদের। আসো নেক্সট কথা হচ্ছে সাইনোসাইটিস হবার কারণ কি? দাঁতের ইনফেকশন, সিস্টিক ফাইব্রোসিসের কারণে হচ্ছে আঠালো মিউকাস হয়। আঠালো, আঠালো, আঠালো ঘন, বেশি আঠালো, বেশি আঠালো ঘন মিউকাস, বেশি আঠালো ঘন মিউকাস। এই কারণে আমাদের পুরা সাইনাসগুলো বন্ধ হয়ে সাইনাসগুলোর মধ্যে জীবাণু, পানি এবং জীবাণু জমে যায়। নাকের হাড়, নকল হাড়, নাকের হাড় বাঁকা থাকলে, ইয়েস, নাকের হাড় বাঁকা থাকলে, নাকের হাড় বাঁকা থাকলে, তাহলে 1, 2, 3 নাকের হাড় বাঁকা থাকলে 1, 2 এবং 3। আচ্ছা, আসা যাক নেক্সট কথা হচ্ছে ধূমপায়ীর ফুসফুসের এক্স-রে বৈশিষ্ট্য কি? ধূমপায়ীর ফুসফুস আর অধূমপায়ীর ফুসফুসে পার্থক্য আছে। আমাদের ধূমপায়ীর ফুসফুসের ফিল্মটা কালো হবে না। আমরা যখন এই যে ধরো এভাবে দাঁড়াই, এভাবে দাঁড়াই যখন আমরা শ্বাস নিই, এভাবে দাঁড়ায় যখন আমরা শ্বাস নিই তাহলে ফুসফুসটা আমাদের বাতাস দিয়ে ফিল্ড হয়ে যায়। ফুসফুসটা কি দিয়ে ফিল্ড হয়? ফুসফুসটা বাতাস দিয়ে ফিল্ড হয়। এই যে ফুসফুস বাতাস দিয়ে ফিল্ড হয়, এই বাতাস দ্বারা ফিল্ড হওয়ার কারণে ফুসফুসটা কি দিয়ে ফিল্ড হচ্ছে? বাতাস দিয়ে ফিল্ড হচ্ছে। এই যে ফুসফুসটা বাতাস দিয়ে আমাদের ফিল্ড হয়ে গেল, তো তখন যখন এটার মধ্যে দিয়ে এক্স-রে যাবে তখন জিনিসটা কি দেখাবে? কালো দেখাবে। ফুসফুসটা কি হবে? কালো হবে। কিন্তু অধূমপায়ীর ফুসফুসে অনেক জায়গায় ধূমপায়ীর ফুসফুসে অনেক জায়গায় অ্যালভিওলাস ফাটা ফাটা থাকে, সে জায়গায় বাতাস ঢুকে না, তো সুষমভাবে কালো কখনোই ফুসফুস হবে না। তাহলে এই কথাটা সঠিক যে ফুসফুস সম্পূর্ণভাবে কালো হয় না। এবং ধূমপায়ী যারা, তাদের ফুসফুসে পানি জমতে পারে, এই পানি জমাটা আমাদের কি হয়? শনাক্ত করা যায়। তাহলে 2 এবং 3, 2 এবং 3, 2 এবং 3, 2 এবং 3। ওকে, আচ্ছা সামনের দিকে আসো যে আমাদের উদ্দীপকে চিহ্নিত অংশে আমাদের হচ্ছে কি থাকে? এই যে চিহ্নিত অংশ, এটা হচ্ছে যে অ্যালভিওলার ডাক্টগুলা সারফেক্টে নিঃসৃত হয়, গ্যাসীয় বিনিময় হয়। আচ্ছা, এখানে
উদ্দীপকে কিউ চিহ্নিত অংশ বুঝাইতে চাইছে, মানে কিউ কিউ চিহ্নিত অংশ যদি হয় সেটা তাহলে হচ্ছে অ্যালভিওলাস। অ্যালভিওলাস স্কোয়ামাস এপিথেলিয়াম আছে, সারফেক্টেন্ট ক্ষরণ করে গ্যাসীয় বিনিময় হয়। তাহলে 1 2 3 তিনটে অ্যান্সার হিসাবে আসবে। তারপর আসা যাক হচ্ছে আমাদের তারপর আর আসা যাওয়ার কিছু নাই, আমাদের শেষ হয়ে গেছে। তো মোটামুটি মোটা দাগে অধ্যায়ের মধ্যে যা যা ছিল আমরা কিন্তু বলে ফেলছি। সো ক্লাস শেষে অবশ্যই বইটা একটু পড়বা, কারণ একটু বইটা পড়া তোমার অনেক বিপদ আপদ অনেক সমস্যা সমাধান করে দিবে। আর বই থেকে যত দূরে থাকবা দেখবা বিপদ আপদ সমস্যা আস্তে আস্তে বাড়ছে। সো এইচএসসি 26-এর এইচএসসি পরীক্ষা যেহেতু একটা ইউনিক সিলেবাসে ফুল সিলেবাসে হচ্ছে, এই পরীক্ষায় ভালো করার জন্য কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা এবং ইচ্ছা আগ্রহ থাকতে হবে। যদি থাকে ইনশাল্লাহ ভালো করবা। আসসালামু আলাইকুম সকলকে।